লেখো। রাসায়নিক পরিবর্তন। নতুন চ্যাপ্টার, ঠিক আছে। তো প্রথমে আমাদের এখানে জানতে হবে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি এবং তার নীতিগুলো, ঠিক আছে। তো গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি আছে। কয়টা নীতি আছে? 12টা নীতি। নীতিগুলো মুখস্থ রাখতে হবে একদম। পয়েন্ট গুলো, জাস্ট পয়েন্ট গুলো মুখস্থ রাখতে হবে, ভিতরে কি পড়ছে এগুলো জানা দরকার নাই। জাস্ট পয়েন্ট গুলো মনে রাখবা। তার 1 নাম্বার পয়েন্ট কি? 1 নাম্বার হচ্ছে তোমার বর্জ্য পদার্থ রোধকরণ। আর কি কি জানি ছিল? 2 নাম্বারে কি ছিল? অ্যাটম ইকোনমি। কি ছিল? অ্যাটম ইকোনমি, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, তাই না? 3 নাম্বারে ছিল কি? ন্যূনতম ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার। ঝুঁকির পদ্ধতি ব্যবহার। 4 নাম্বার কি ছিল? নিরাপদ কেমিক্যাল ব্যবহার। নিরাপদ কেমিক্যাল কেমিক্যাল পরিকল্পনা, ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার কি ছিল? নিরাপদ দ্রাবক ব্যবহার। নিরাপদ দ্রাবক। নিরাপদ দ্রাবক। আর 6 নাম্বার কি ছিল? নবায়নযোগ্য কাঁচামাল, তাই না? নবায়নযোগ্য কাঁচামাল। 7 নাম্বার ছিল ন্যূনতম উপজাতক। ন্যূনতম উপজাতক। উপজাতক মানে কি? বাই প্রোডাক্ট কম হইতে হবে। বাই প্রোডাক্ট যত কম হবে তত বেশি শিল্পটা উন্নত হবে, ঠিক আছে। 8 নাম্বার কি? প্রভাবক প্রয়োগ। প্রভাবক প্রয়োগ। 9 নাম্বার কি? দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে। দুর্ঘটনা কি করতে হবে? প্রতিরোধ। 10 নাম্বারটা কি? দূষণ নিয়ন্ত্রণ। দূষণ নিয়ন্ত্রণ। বাকি দুইটা কি আছে দেখে নিও। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি কি বললাম? বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, আর নিরাপদ দ্রাবক ব্যবহার, নবায়নযোগ্য কাঁচামাল, ন্যূনতম উপজাতক, প্রভাবক প্রয়োগ এবং দুর্ঘটনা প্রতিরোধ। আর একটা হচ্ছে তোমার কি? দূষণ নিয়ন্ত্রণ। এখন খেয়াল করো, আমাদের যে অবজেক্টিভে আসে কোনটা আসবে জানো? বলবে কি নিচের কোনটা গ্রিন কেমিস্ট্রির নীতি নয়, অথবা নীতি নীতি কোনটা, কোনটি নীতি সঠিক অথবা কোনটি নয়, এরকম আসবে। নিচের কোনটি সঠিক নয় অথবা নিচে কোনটি সঠিক। তো এরকম একটা প্রশ্ন প্রথমেই তোমাদের আদার স্যারের যে বইয়ের অবজেক্টিভটা আছে ওইখানে দেওয়া আছে, দেখবা যে নিচের কোনটা গ্রিন কেমিস্ট্রির নীতি নয়। তো চেঞ্জ করে দিতে পারবে। যেমন ধরো এখানে বলবো কি, যে নিরাপদ দ্রাবকের জায়গায় দিল কি নিরাপদ দ্রবণ, ঠিক আছে। নিরাপদ দ্রবণ দিয়ে দিল। অথবা বলতো কি যে যে 7 নাম্বার পয়েন্টে দেখো, বললো যে সর্বোচ্চ উপজাতক। সর্বোচ্চ উপজাতক বললো, এটা তাহলে ভুল, ঠিক আছে। তারপর এখানে বললো যে অনবায়নযোগ্য কাঁচামাল, এটাও তাহলে ভুল হবে। হ্যাঁ। তো এগুলো আমাদের মনে রাখতে হবে, যে কোনগুলো পয়েন্ট। পয়েন্ট গুলো মনে রাখতে পারলে আমাদের অবজেক্টিভ আনসার করা সহজ এখান থেকে। এখন দেখো,
এখন দেখো, আমাদের জানতে হবে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। সর্বোত্তম অ্যাটম ইকোনমি এটা কিভাবে নির্ণয় করে? উপরে থাকবে কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল সংখ্যা ইনটু ভর। কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল সংখ্যা ইনটু ভর বাই সকল বিক্রিয়কের সকল বিক্রিয়কের মোল সংখ্যা ইনটু ভর। ঠিক আছে? সকল বিক্রিয়কের মানে ভরের সমষ্টি আর কি। সকল বিক্রিয়কের, হ্যাঁ, ভরের সমষ্টি ইনটু 100। এখন দেখো, মনে রাখতে হবে আমাদের লাগবে শুধু কাঙ্ক্ষিত উৎপাদ। কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু শুধুমাত্র একটাই হবে। ঠিক আছে? শুধুমাত্র একটাই হবে কাঙ্ক্ষিত উৎপাদ। কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু শুধু একটাই হবে, মনে থাকবে। আর বিক্রিয়ক থাকতে পারে অনেকগুলো। বিক্রিয়ক নিয়ে আমাদের চিন্তা নাই। বিক্রিয়ক অনেকগুলো থাকতে পারে। যেমন ধরো, তোমার কাছে এর সূত্রটা কি হবে, নিচে কি লিখছেন বুঝিনি। সকল বিক্রিয়কের মোল সংখ্যা ইনটু ভর, তাদের সমষ্টি। ঠিক আছে? সকল বিক্রিয়কের মোল সংখ্যা ইনটু ভর মানে হলো আণবিক ভর। ঠিক আছে? তাদের সমষ্টি। তো সেই সবগুলোর সমষ্টি করতে হবে। তো তোমার কাছে দেওয়া আছে ধরো C4H2O3 প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। সমতা করার পরে এটা আসছে যে উৎপাদ তৈরি হয়েছে C4H2O3 আর সামথিং কিছু একটা তৈরি হয়েছে। এখন সমতা করার পরে এখানে হইলো 2, এখানে হইলো 4, এখানে হইলো তোমার এখানে হলো 4। হ্যাঁ, আর এখানে হইলো 2 সমতা করার পরে। এখন কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু একটাই হবে। প্রথম যেটা, সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ। ঠিক আছে? এটাই কাঙ্ক্ষিত উৎপাদ, পরে তোমার কি আছে দেখার দরকার নাই। তাহলে কি করবা বলো তো? এই যে তোমার কাঙ্ক্ষিত উৎপাদের যে মোট মোল সংখ্যা ইনটু ভর, আণবিক ভর, এটাকে উপরে রাখবা। তাহলে কত হবে দেখো, 2 এখানে কত হয়, 4 × 12 = 48। 48 48 96। 96 আর 2 কত? 98। 98 দিলাম, 2 × 98। আর নিচে কত হবে? নিচে হবে এই যে এখানে দেখো কত হয়। এখানে কত হয় দেখো। এখানে হয় 2 × 98 প্লাস 4 × 18 প্লাস 4 × 44। বুঝতে পারছো? সবগুলো যোগ করতে হবে এখানে। সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে বিক্রিয়কের সমস্ত মোল সংখ্যা ইনটু ভর সংখ্যা যোগ করে আমরা কি করব? 100 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? 100 দ্বারা গুণ করব। এখানে পার্সেন্টেজ আসবে। তার মানে এখানে যে পার্সেন্টেজটা আসবে সেটাই উত্তর। এটাই এখানে উত্তর হবে। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে আমাদের উৎপাদ, একটা কাঙ্ক্ষিত উৎপাদ লাগবে। হ্যাঁ, একটা কাঙ্ক্ষিত উৎপাদ লাগবে। আর হচ্ছে বিক্রিয়ক গুলো সমস্ত গুলো লাগবে। যা যা দেওয়া থাকবে বিক্রিয়ক সবগুলোই আমাদের যোগ করে 100 দ্বারা গুণ করতে হবে। ওকে। আচ্ছা, এখন দেখো, স্মোক কি? স্মোক এটা হচ্ছে বায়ু দূষণ ঘটাবে। কি ঘটাবে? পরিবেশে
বায়ু দূষণ ঘটাবে, পরিবেশে বায়ু দূষণ ঘটায়। স্মোকে কি থাকে? স্মোকের পিএস কত জানো? পিএস হচ্ছে 2, পিএসটা 2। স্মোকের মধ্যে সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে, সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে। হ্যাঁ, মানব জীবনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর গ্যাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড। জন্য সবচেয়ে ভয়ঙ্কর গ্যাস সালফার ডাইঅক্সাইড। এখানে কি হয়? স্মোক তৈরি হইলে এটার কারণে কি হইতে পারে জানো? ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া। ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া হইতে পারে। ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া হতে পারে। ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া হতে পারে এটার কারণে। এখন দেখো, সবুজ দ্রাবক। সবুজ দ্রাবক কোনটা? সবুজ দ্রাবক এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে সবুজ দ্রাবক। তো এটা কিভাবে তৈরি করা হয়? 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হবে এবং 72.9 ATM কি থাকবে? চাপ থাকবে। তাহলে এটাকে বলা হয় সবুজ দ্রাবক, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। কারণ কি জানো? যাতে একটা প্রক্রিয়া কি হয়, ঝুঁকিমুক্ত হয়। ঝুঁকিমুক্ত হয় অর্থাৎ আমরা দ্রাবক হিসেবে ঝুঁকিমুক্ত দ্রাবক ব্যবহার করব, গ্রিন দ্রাবক বা সবুজ দ্রাবক। এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। এটা হলো ঝুঁকিমুক্ত একটা দ্রাবক, এই জন্য এটাকে বলা হয় সবুজ দ্রাবক। অবজেক্টিভের জন্য লাগবে এগুলো, যে ধোঁয়াশার মূল উপাদান কি? ধোঁয়াশার মূল উপাদান নাইট্রিক অ্যাসিড, ওজোন, আর হচ্ছে প্যান্স। প্যান্স মানে কি? পারক্সি অ্যাসাইল নাইট্রেট। পারক্সি অ্যাসাইল নাইট্রেট, এটা হলো ধোঁয়াশার মূল উপাদান। আর ধূম্র জাল তৈরি করে কে? ধূম্র জাল, ধূম্র জাল সৃষ্টি করে কে? ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড ধূম্র জাল সৃষ্টি করে।
আচ্ছা, এখন দেখো আমাদের গ্রিন হাউস গ্যাস গুলো কি কি আছে। গ্রিন হাউস গ্যাস প্রায় 30 প্রকারের আছে। কয় প্রকার? 30 প্রকারের কি আছে? গ্রিন হাউস গ্যাস আছে। তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, CH4, ওজোন, CFC, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য, ঠিক আছে। 30 প্রকারের গ্রিন হাউস গ্যাস আছে, তার মধ্যে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। CFC-র ট্রেড নাম কি? ট্রেড নাম, ট্রেড নাম হচ্ছে ফ্রিয়ন। কি? ফ্রিয়ন। CFC দূষণের জন্য, দূষণের জন্য দায়ী কে? প্রধানত দায়ী কে বলতো? প্রধানত দায়ী হচ্ছে অ্যারোসল। ওজোন স্তরের ক্ষয় করে কে সবচেয়ে বেশি? CFC। এটা কি করে? ওজোন স্তরের ক্ষয় করে। ওজোন স্তরের ক্ষয় করে। CFC হচ্ছে ওজোন স্তরের ক্ষয় করে। আর যদি বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, প্রধান গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা যদি প্রশ্ন করে, তাহলে বলবো কার্বন ডাইঅক্সাইড। কোনটা? কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিন হাউস গ্যাস। আর ওজোন স্তরের ক্ষতি করে কে? CFC। আচ্ছা, এখন দেখো বিক্রিয়ার প্রকারভেদ। বিক্রিয়ার প্রকারভেদ দুই প্রকার আছে, একটা একমুখী বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া আর একটা কি? উভমুখী বিক্রিয়া। একমুখী মানে কি? যারা ব্যাক করতে পারে না, যেটা উৎপন্ন হয়ে গেছে সেখান থেকে আর কি করতে পারে না, রিভার্স করতে পারে না। অর্থাৎ বিক্রিয়ক গুলো সম্পূর্ণরূপে কি হয়, উৎপাদে পরিণত হয়ে যায়। অর্থাৎ বিক্রিয়াটা সম্পন্ন হবে, বিক্রিয়াটা কি হবে, সম্পন্ন। বিক্রিয়াগুলো সম্পন্ন হয়ে যাবে এবং বিক্রিয়ক গুলো সম্পূর্ণরূপে উৎপাদে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে। তো একমুখী চিহ্ন দ্বারা আমরা কি বুঝি, যে এটা হচ্ছে একটা একমুখী চিহ্ন। ধরো এটা সলিড, এটার নাম কি, পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি হয়, পটাশিয়াম ক্লোরাইড আর কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড না, অক্সিজেন কি হবে, অক্সিজেন। সমতা করলে হয় এখানে 2, এখানে 2, আর এখানে 3। তো অক্সিজেনটা গ্যাস হিসেবে কি হয়ে গেছে, উড়ে গেছে, গ্যাস হিসেবে উড়ে গেছে। তো এটা কি আর ব্যাক করতে পারবে? ব্যাক করতে পারবে না। তো এটা একটা একমুখী বিক্রিয়া। কার্বন প্লাস অক্সিজেন, হ্যাঁ, বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে উড়ে গেছে, বুঝতে পারছো? তো এটা তো রিভার্স করতে পারবে না, রিভার্স করতে পারবে না। এটা কিন্তু খোলা পাত্রে করা হয়েছে। কোন পাত্রে? খোলা পাত্রে। যার কারণে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, মুক্ত শক্তির হ্রাস ঘটে। একমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির হ্রাস ঘটে।
মুক্ত শক্তির হ্রাস ঘটে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, রেখে দেন, রেখে দেন। হ্যাঁ, হ্যাঁ, আসতেছি আমি। হ্যাঁ, আসতেছি আমি, দাঁড়ান। এখানে মুক্ত শক্তির পরিবর্তন কত? মুক্ত শক্তির পরিবর্তন। হ্যাঁ, শোভন ভাই। হ্যাঁ, রেখে দেন যা আছে, আমি আসতেছি। মুক্ত শক্তির পরিবর্তন কত? ডেল জি লেস দেন জিরো। অর্থাৎ এখানে হ্রাস ঘটে। কি ঘটে? মুক্ত শক্তির হ্রাস ঘটে, কমে যায়। মুক্ত শক্তির পরিবর্তনটা হ্রাস ঘটে। মুক্ত শক্তির হ্রাস ঘটে। আচ্ছা, এখন দেখো, উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া মানে কি? যেখানে বিক্রিয়াটা সম্পূর্ণ হয় না। বিক্রিয়াটা কি হয় না? সম্পূর্ণ হয় না। অর্থাৎ আহ যত সংখ্যক বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হয়, সেই সংখ্যক উৎপাদ আবার কি হয়? বিক্রিয়তে পরিণত হয়। যার কারণে এদের একটা সম্ভাবনা আছে কি, সাম্যাবস্থায় আসার একটা প্রবণতা আছে আর কি। সাম্যাবস্থা থাকার প্রবণতা থাকে। তো আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করি? দুইটা চিহ্ন দ্বারা, তাই না? এইভাবে করে প্রকাশ করি। তাহলে একটা হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করলে কি হয়? হাইড্রোজেন আয়োডাইড। তো এখানে তাপমাত্রা কত? 450 ডিগ্রি সেলসিয়াস। আয়োডিনটা কিন্তু গাঢ় বেগুনি হয়। কি হয়? গাঢ় বেগুনি। কিন্তু যখন এইটা হয়েছে, এটা হলো হালকা বেগুনি হয়ে গেছে। এইটার রং কি বলতো? হালকা বেগুনি। হালকা বেগুনি। তারপর ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করছে। করার পরে কি হয়েছে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। কোথায় হয়েছে? বদ্ধ পাত্রে। কোথায় হয়েছে? এটা কিন্তু বদ্ধ পাত্রে হবে। কারণ কি? কার্বন ডাইঅক্সাইড তো উড়ে যাবে। এই জন্য আমরা এটাকে বদ্ধ পাত্রে করতে হবে। এটা তো গ্যাস একটা। তাহলে উভমুখী বিক্রিয়াতে কি হয়? বিক্রিয়াটা উভয় দিক থেকে শুরু হয়। বিক্রিয়াটা উভয় দিক থেকে শুরু হয়, বিক্রিয়াটা সম্পূর্ণ হয় না। এবং বিক্রিয়াগুলো কি হয়? সাম্যাবস্থায় আসার একটা প্রবণতা দেখায়। বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা প্রশ্ন খুবই কমন, খ নাম্বারে। খুবই কমন একটা প্রশ্ন, যে উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় কি? উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়। একমুখী করার উপায়। কি কি উপায় আছে? 1 নাম্বার, পাত্রটা কি হইতে হবে? খোলা স্থানে থাকতে হবে। অর্থাৎ খোলা পাত্র হইতে হবে, অথবা উন্মুক্ত স্থান হইতে হবে, অথবা উন্মুক্ত স্থান। তাহলে কি হবে? যে কোনো একটা গ্যাস উড়ে চলে যাবে। যে কোনো একটা গ্যাস উড়ে চলে গেলেই তো হয়ে গেল। 2 নাম্বার কি? পদক্ষেপ গুলোকে আলাদা করে। যে পদক্ষেপটা পড়বে সেটাকে আলাদা করব আমরা। হ্যাঁ, পদক্ষেপ আলাদা করে। বিক্রিয়ার পরে যেটা পদক্ষেপ পড়বে সেটাকে আমরা কি করব? আলাদা করব। আর উৎপাদ যে সৃষ্টি হয়েছে না, এই উৎপাদ গুলোকে যদি আমি একটা একটা করে সরাই নেই, হ্যাঁ, উৎপাদ গুলোকে সরাই নিলে কি হবে? এটার রিভার্স করতে পারবে না, ব্যাক করতে পারবে না। ঠিক আছে? উৎপাদগুলোকে উৎপাদগুলোকে কি করব আমরা? বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নিলে, বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নিলে আমাদের কি হয়? উভমুখী বিক্রিয়া একমুখী হয়ে যায়। বুঝতে পারছো?
এখন দেখো, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ও হার ধ্রুবক। বিক্রিয়ার হারটা কি? প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। কি বলছি? প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে কি বলে? বিক্রিয়ার হার বলে। ঠিক আছে? তাহলে একটা বিক্রিয়ক যখন বিক্রিয়া করে তখন সে কি হয়? তার ঘনমাত্রাটা আস্তে আস্তে হ্রাস পায়। ঘনমাত্রা হ্রাস পাইলে কি হয়? উৎপাদটা বাড়তে থাকে। তার মানে উৎপাদের কি বৃদ্ধি পায়? ঘনমাত্রা বৃদ্ধি পায়। আর বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। তাহলে আমরা কি বলবো? বিক্রিয়ার হারের ইয়াতে কি বলবো? যে উপরে থাকবে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন। নিচে থাকবে কি? সময়। কি থাকবে? সময় থাকবে। তাহলে আমরা আহ ঘনমাত্রার একক কি বলতে পারবা? মোল পার লিটার। মোল পার লিটার ঘনমাত্রা। প্রতি লিটারে যত মোল কি থাকতে পারে? দ্রবীভূত থাকতে পারে। প্রতি লিটার দ্রবণে যত মোল কি থাকতে পারে? দ্রবীভূত থাকতে পারে, তাকে বলা হয় ঘনমাত্রা। মোল পার লিটার। আর নিচে কি আছে? সময় আছে। তাহলে কি হবে? একক কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। এই যে একক পেয়ে গেলাম। বুঝতে পারছো? এখন খেয়াল করো, এটা কিন্তু অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট এককটা। মোল পার লিটার মানে কি জানো? মোলারিটি। মোলারিটি। বড় হাতের এম মানে কি? মোল পার লিটার। ওকে? বড় হাতের এম মানে মোলারিটি। 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 মোল পার লিটার। তাহলে কি হবে? এককটা এখানে কি বলতে পারি আমরা? এটা বলতে পারি না? এম পার সেকেন্ড। মোলারিটি পার সেকেন্ড বলতে পারি কিনা? বলতে পারি। মোলারিটি পার সেকেন্ড বলতে পারি। এখন দেখো, মোল পার আহ মোল পার লিটার পার সেকেন্ড, এটাকে আমরা কি বললাম? মোলারিটি পার সেকেন্ড এটা বললাম। এটাকে আমরা এটা বলতে পারি কিনা বলো? মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড। কারণ কি জানো? 1 লিটার মানে কি? 1 ডেসিমিটার কিউব। 1 লিটার মানে কি? 1 ডেসিমিটার কিউব। এটা কি লেখা যায় কি না বলো? মোল পার মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড বলা যায় কি না? যায়। এই তিনটাই বলা যায় তাহলে এককের ক্ষেত্রে। প্রধান শর্ত কি? বিক্রিয়ার হারের প্রধান শর্তটা হচ্ছে তাপমাত্রা থাকতে হবে 37 ডিগ্রি তাপমাত্রা। প্রধান শর্ত কি? প্রধান শর্ত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে, অথবা 25 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে। এখন দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। অবজেক্টিভে আসবে এখান থেকে প্রশ্ন।
এই যে ছোট হাতের যেগুলো আছে না অক্ষর, সেগুলো হচ্ছে মূল সংখ্যা, বুঝছো? মূল সংখ্যা। আর এগুলো হচ্ছে বিক্রিয়ক। এই এ আর বি হচ্ছে বিক্রিয়ক, আর এই দুইটা হচ্ছে উৎপাদ। বাকি যেই ছোট অক্ষরগুলো আছে না, সেগুলো হচ্ছে মূল সংখ্যা। হ্যাঁ। এখন তোমাকে বললো বিক্রিয়ার হার নির্ণয় করতে, বিক্রিয়ার হার নির্ণয় করতে। বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস। কি বলা আছে? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, যার কারণে এই মানটা নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ। এই জন্য আমরা বলবো -1/a। এটা হলো মূল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? ΔA/ΔT। ঠিক আছে? বুঝো না এই জিনিসটা? যেহেতু হ্রাস পাচ্ছে, এই জন্য আমরা কি দিলাম? নেগেটিভ চিহ্ন। ডেল এ মানে কি? এই এ, এটার কি? ঘনমাত্রা। এটার ঘনমাত্রা পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন। আর টি মানে সময়, সময়ের পরিবর্তন। তারপরে কি লিখবো? ইকুয়াল টু -1/b, ডেল বি বাই ডেল টি। অর্থাৎ মাইনাস কেন দিলাম? এটাও তো বিক্রিয়ক। তাহলে 1/b মানে মূল সংখ্যা, ডেল বি বাই ডেল টি। ডেল বি মানে কি? এইটার ঘনমাত্রার পরিবর্তন, এইটার ঘনমাত্রার পরিবর্তন, বাই ডেল টি, ইকুয়াল টু +1/c, ডেল সি বাই ডেল টি। কেন প্লাস দিলাম? কারণ উৎপাদের ঘনমাত্রা কি হবে? বৃদ্ধি পাবে। উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, এটার যে হার, এটাই হচ্ছে বিক্রিয়ার হার। ইকুয়াল টু +1/d, ডেল ডি বাই ডেল টি। এই ক্লিয়ার হয়েছে কিনা বলো? সমস্যা থাকলে বলো। কেন আমরা প্লাস দিলাম, মাইনাস দিলাম? বুঝছো? বুঝলে বলো, না বুঝলে বলো। ভাইয়া আরেকবার বুঝান। কোনটা, কোনটুকু? কোনটা, কতটুকু বুঝাবো? হ্যাঁ, মানে এই যে এটা। হ্যাঁ, দেখো বিক্রিয়কের কি হবে? ঘনমাত্রা হ্রাস পাবে। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে। তার মানে আমরা কি? বিক্রিয়কটা ভাঙতেছে। বিক্রিয়কটা ভেঙে কি তৈরি হইতেছে? উৎপাদ তৈরি হইতেছে। এই জন্য আমরা কি দিব? বিক্রিয়কের যখন তোমার কি বের করতে বলবে? বিক্রিয়ার হার বের করতে বলছে। বিক্রিয়ার হার কার বের করতে বলছে? বিক্রিয়কের। তখন আমরা কি করব? -1/a। এই এটা কি? এটা হচ্ছে মূল সংখ্যা। এই মূল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে সবগুলোকে। এটা হলো মূল সংখ্যা। ঠিক আছে? মূল সংখ্যা ইনটু ডেল এ। ডেল এ মানে কি? এই যে এ, এখানে যে মূলটা থাকবে বা যৌগটা থাকবে, তার ঘনমাত্রার পরিবর্তন, তার ঘনমাত্রার পরিবর্তন বাই সময়। বাই কি? সময়। সময়ের পরিবর্তন যেটা, ডেল টি মানে সময়ের পরিবর্তন। অর্থাৎ একক সময়, একক সময়ে বিক্রিয়কের কি হবে? ঘনমাত্রা হ্রাস পাবে, আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। এই জন্য আমরা উৎপাদের কি করছি? এখানে প্লাস দিছি। সবকিছু এক এখানে। ডেল সি মানে কি? উৎপাদের যে ঘনমাত্রার যে পরিবর্তনটা এটা। আর নিচেটা কি? এটা সময়ের, সময়ের পরিবর্তন। ডেল ডি মানে কি? এই যে এইটার, এইটার ঘনমাত্রা পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে আমরা উৎপাদের ক্ষেত্রে দিব প্লাস, আর বিক্রয়ের ক্ষেত্রে দিব মাইনাস। এটাই। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। বিক্রিয়ার হার ধ্রুবক দেখো। বিক্রিয়ার হার ধ্রুবক, এটা দিয়ে অঙ্ক করবো একটু পরে। এবং একটু পরে বলতে কালকে। আজকে আমরা জাস্ট বেসিকটা দেখে নিই। বিক্রিয়ার হার ধ্রুবকটা কি? হার ধ্রুবক একক, একক মোলার ঘনমাত্রার, একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের, বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে, বিক্রিয়ার হারকে সে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। সে বিক্রিয়ার হার ধ্রুবক বলে।
তাহলে বৃক্ষের হারের সাথে বৃক্ষের হার ধ্রুবকের সম্পর্কটা হলো সমানুপাতিক। ঠিক আছে, তাহলে মনে রাখবা, বৃক্ষের হার ধ্রুবক যদি বাড়ে তাহলে কি হয়, বৃক্ষের হারও বাড়ে। সমানুপাতিক বিক্রিয়ার হার। কিন্তু একটা কথা মনে রাখবা, এই বিক্রিয়ার হার ধ্রুবক শুধুমাত্র শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। ঘনমাত্রা এবং চাপের উপর নির্ভর করে না। ঘনমাত্রা বা চাপের উপর নির্ভর করে না। ঘনমাত্রা বা চাপের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। শুধুমাত্র তাপমাত্রা। এই জন্য এটার কিন্তু কোনো একক থাকবে না। ধ্রুবকের কি একক থাকে? ধ্রুবকের কিন্তু একক থাকে না। হ্যাঁ, ধ্রুবকের কিন্তু একক থাকবে না। তাহলে বিক্রিয়ার হার আর বিক্রিয়ার হার ধ্রুবক সমানুপাতিক। তবে বিক্রিয়ার হার ধ্রুবকটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে এটাও বাড়বে, তাপমাত্রা কমলে এটাও কমবে। কিন্তু ঘনমাত্রা এবং চাপের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু বিক্রিয়ার হার আছে না, এটার কিন্তু সম্পর্ক আছে। বিক্রিয়ার হার কি কি বিষয় উপর নির্ভর করে লেখো। বিক্রিয়ার হারের নির্ভরশীলতা বা নিয়ামক সমূহ। 1 নাম্বার, বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা। 2 নাম্বার হচ্ছে চাপ। 3 নাম্বার তাপমাত্রা। 4 নাম্বার আলো। 5 নাম্বার বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর 6 নাম্বার অনুঘটক মানে প্রভাবক। অনুঘটক বা প্রভাবক। 7 নাম্বার সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি। তাহলে আমরা পরের ক্লাসে এইগুলো সম্পর্কে ডিটেলস জানবো। ঠিক আছে, আপাতত এগুলো পড়ো। পরবর্তী ক্লাসে এগুলো সম্পর্কে ডিটেলস জানবো। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। বুঝলাম।